আসসালামু আলাইকুম। আমি শাহজাহান, ফাউন্ডার অফ অ্যামাজন কেডিপি একাডেমি। আমাদের ফ্রি ওয়ার্কশপের আজকের ক্লাস 4 নম্বর ক্লাস। আজকে ক্লাসের টপিক হচ্ছে কন্টেন্ট রিসার্চ এবং ইন্টেরিয়র ডিজাইন। তো গত ক্লাসের মধ্যে আমরা দেখছিলাম ট্রেডমার্ক কীভাবে রিসার্চ করতে হয়। তো ওই ট্রেডমার্ক থেকে রিসার্চ করে আমরা একটা নিশ বের করে আমরা ওই নিশের কীভাবে কন্টেন্ট রিসার্চ করতে হয় বা একটা ইন্টেরিয়র কীভাবে মেক করতে হয় সেই প্রসেসটা ইনশাল্লাহ আমরা আজ ক্লাসের মধ্যে দেখব। আপনারা সবাই মিউট থাকবেন। আজকে ক্লাসের ডিটেলসটা সবাই বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝেন তাহলে কিন্তু এই জিনিসটা প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা ক্লাস যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, আশা করি এখান থেকে ভালো কিছু নিতে পারবেন। কোনো কিছু স্কিপ করলে হয়তো আপনার জন্যই লস হবে, কারণ প্রত্যেকটা জিনিসও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা যেহেতু অলরেডি 9টা হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করে দিই। যারা আসে নাই আসুক, আমরা ক্লাস কন্টিনিউ করি। তো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আমরা স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিনটা শেয়ার হইলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা যেহেতু আজকে ইন্টেরিয়র ক্লাসের আগে যে প্রসেসগুলো আছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আপনি একটা বুকে কি কি থাকে আমরা আমরা সবাই জানি যে একটা বুকের প্রথমত হচ্ছে, একটা বুক যদি হাতে নেন, হাতে নেওয়ার পরে দেখবেন আপনার বুকের একটা উপরে কভার পেজ আছে, যে পেজটা শক্ত হয়, মানে ভিতরের পেজ থেকে উপরের পেজটা শক্ত হয়, মানে যেটাকে কভার বলা হয়। তো এই হচ্ছে একটা কভার। তো এই যে কভারটা সে কিন্তু পাবলিশ করছে, সে ফ্রন্ট পার্ট, এই যে এটা ফ্রন্ট পার্ট, সরি এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট। তো ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট সে কিন্তু একসাথে দিছে, কিন্তু অ্যামাজন এটাকে ক্রপ করে জাস্ট ফ্রন্ট পার্টটা সে এখানে দেখাচ্ছে আর ব্যাক পার্টটা সেখানে দেখাচ্ছে। তো এটা কিন্তু অ্যামাজন অটোমেটিক সিস্টেমে করে। তো এই যে ফ্রন্ট পার্ট আর এই যে ব্যাক পার্ট, তো এটা হচ্ছে একটা বুকের মানে কভার। এটা জাস্ট দূর থেকে যারা মানুষ যদি কখনো দেখে তাহলে এটা বুঝতে হবে যে এটা কভার। তো এই কভারের পরে আর কি আছে, যদি আমরা কভারের পরে যদি আর কিছু দেখতে যাই, যেমন একটা ভিতরে কি কি পেজ থাকে সেটাকে বলা হয় ইন্টেরিয়র পেজ বা মেনুস্ক্রিপ্ট। একটা বুকের ফ্রন্ট পেজ আর হচ্ছে ব্যাক পেজের পরে যে ভিতরে যে পেজগুলো থাকে, যে অংশগুলো থাকে, সেটাকে বলা হয়, কেডিপির ভাষায় বলা হয় মেনুস্ক্রিপ্ট অথবা ইন্টেরিয়র। তো ইন্টেরিয়রটা আসলে দেখতে কীভাবে হয় আর কীভাবে দেখতে হয়, যেমন এখানে রিড সিম্পল যদি ক্লিক করেন, রিড সিম্পলে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন। আসুক, এই হচ্ছে আমাদের বুকটা যেটা ক্লিক করেছিলাম সেটা। তো এখানে কিছু পেজ সিম্পল বুক পেজ দেখাবে, যেহেতু সম্পূর্ণ বুক দেখাবে না। ওদের একটা সিস্টেমেই সব পেজ মানুষ দেখতে পারবে না, জাস্ট টেবিল অফ কন্টেন্টটা দেখা যাবে। তো এটা হচ্ছে তার মানে ফ্রন্ট পার্ট, কভারের ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টের পরে হচ্ছে যে করে যে পেজগুলো, ভিতরে যে পেজগুলো আছে কয়েকটা পেজ দেখাবে, সবগুলো দেখাবে না। তো এইটাই দেখাতেছে। এই যে পেজগুলো দেখতেছেন, এখানে কিছু সিম্পল কিছু পেজ দিছে। এই পেজগুলো হচ্ছে তার ইন্টেরিয়রের পেজের মধ্যে কিছু সিম্পল দিছে এখানে, কিছু স্যাম্পল দিছে এখানে কিসের জন্য, যে অডিয়েন্স যাতে, যেহেতু অডিয়েন্স, যেমন আমি যেমন কাস্টমার, এজ এ কাস্টমার হিসেবে যদি আমি এই বুকটা পারচেস করতে যাই, আমাকে কিন্তু সব পেজ শো করতেছে না। তো সেক্ষেত্রে সে কী করছে, কভারের লাস্টের দিক দিয়ে আমার ফ্রন্ট পেজ ব্যাক পেজের মধ্যে সে কিছু ইন্টেরিয়রের স্যাম্পল দিয়ে রাখছে, যে আমার ভিতরে এই ধরনের পেজ আছে, আপনারা দূর থেকে কিন্তু এগুলো দেখতে পারতেছেন। তো এই যে পেজগুলো, এই পেজগুলোকে বলা হয় ইন্টেরিয়র পেজ। আর এই যে উপরে যে পেজটা দেখছেন এটা হচ্ছে কভার পেজ। তার মানে অ্যামাজন একটা কম্বাইন করে আপনার সামনে কভার এবং ইন্টেরিয়রের পেজ কিছু কিছু অংশ সে শো করতেছে। তার মানে এই যে মেন পয়েন্টগুলো শো করতেছে, এই পয়েন্টগুলো দেখে আপনি ডিসাইড করবেন যে আপনি এই বুকটা পারচেস করবেন বা করবেন না। তো সেক্ষেত্রে আমরা জানলাম কি, যে একটা বুকের কী কী থাকে, একটা হচ্ছে কভার থাকে, একটা ইন্টেরিয়র থাকে। তো ইন্টেরিয়র, আজকের ক্লাসের টপিক হচ্ছে ইন্টেরিয়র। আমরা ইন্টেরিয়র নিয়ে কথা বলবো। আমরা যেহেতু কভার নিয়ে কথা বলছি না, কভার হচ্ছে পরে, নেক্সট ক্লাস হচ্ছে কভার। আমরা যেহেতু ইন্টেরিয়র নিয়ে কথা বলবো, এখন একটা ইন্টেরিয়র মেক করতে কি কি প্রয়োজন, এখন আসে ইন্টেরিয়র মেকিংসে।
একটা ইন্টেরিয়র মেক করতে আমাদের প্রয়োজন হচ্ছে কন্টেন্ট রিসার্চ। যেমন এখানে যে বুকটা মেক করছে তার টাইটেলটা কী ছিল, টিনি টেলস অ্যান্ড বিগ অ্যাডভেঞ্চার উডল্যান্ড এবং গ্রাসল্যান্ড ফ্রেন্ড কালারিং বুক ফর কিডস। সে একটা কালারিং বুক মেক করছে কাদের জন্য, কিডসদের জন্য। তো এই যে বুকটা মেক করছে বা ইন্টেরিয়র যে মেক করছে, ইন্টেরিয়রের মধ্যে কি কি পেজ দিবে, কি কি ভেক্টর দিবে, সেটা কিন্তু সে আগে একটা টেবিল অফ কন্টেন্ট মেক করে নিছে। মানে সে এই বুকটাকে সে কন্টেন্ট রিসার্চ করে আগে বের করে রাখছে যে আমার ইন্টেরিয়রের মধ্যে আমি এই কন্টেন্ট ইউজ করবো, এর বাইরে কোনো কন্টেন্ট ইউজ করব না। তখন তার কি কি করতে হয়েছে, অবশ্যই কন্টেন্ট রিসার্চ করতে হয়েছে। তো আমরা কিছু কন্টেন্ট রিসার্চের কিছু গুরুত্বপূর্ণ টপিকস বা পয়েন্ট লিখে রাখছি আপনাদের বোঝার জন্য। যেমন আমি কিছু কন্টেন্ট লিখে রাখছি, কন্টেন্ট রিসার্চ কেন গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে চেষ্টা করি যে একটা একটা পয়েন্ট রাখলেও হয়তো আপনাদের বুঝতে সুবিধা হয়। কন্টেন্ট রিসার্চ কেন গুরুত্বপূর্ণ, এটি আপনাকে জানতে সাহায্য করে কোন ধরনের কন্টেন্ট ক্রেতারা খুঁজছেন। মানে ওই যে বুকটা, সে যদি কন্টেন্ট রিসার্চ না করে শুধু বুক মেক করেই যায়, তাহলে কিন্তু সে একসময় দেখা গেছে যে তার বুকটা সেল হবে না। কারণ কি, সে কন্টেন্ট রিসার্চ করে কাজ করে নাই, যার কারণে তার বুকটা সেল হচ্ছে না। আমাদের যারা অলরেডি কেটিপিতে কাজ করতেছেন, হয়তো বা এটা করেন নাই, কন্টেন্ট রিসার্চ নিয়ে কাজ করেন নাই, যার কারণে আপনার সেলে আসতেছে না। তো এটা পয়েন্টটা কি, আপনার ক্লায়েন্টের আপনি যদি কন্টেন্ট রিসার্চ করেন, এটি আপনাকে জানতে সাহায্য করে কোন ধরনের কন্টেন্ট ক্রেতারা খুঁজতেছেন। এখন সে এক ধরনের কন্টেন্ট দিল, কিন্তু কাস্টমার খুঁজতেছে অন্য ধরনের কন্টেন্ট। তো এই যে সে একটা ধরনের কন্টেন্ট দিল, যেমন সে দিল ডগ, কিন্তু কাস্টমার খুঁজতেছে ডগের বাচ্চা, তাহলে কি সে এই অডিয়েন্সগুলোকে আপনার কাছ থেকে পারচেস করবে? অবশ্যই করবে না। যেটা খুঁজতেছে আপনি এটা দিতেছেন। তো এটা আগে খুঁজে বের করতে হবে, কন্টেন্ট রিসার্চ করে বের করতে হবে যে আপনার কাস্টমারে কী চায়। আপনার কাস্টমারে যা চায় আপনি এটাকে এখানে অ্যাটাচ করেন, তাহলে আপনার বুকটা সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এগুলো একটা পয়েন্ট। পরে হচ্ছে কন্টেন্ট রিসার্চের মাধ্যমে আপনি আপনার প্রতিযোগীদের স্ট্র্যাটেজি এবং তাদের কন্টেন্টের গুণমান বুঝতে পারবেন। এখন আপনি যখন একটা কন্টেন্ট রিসার্চ করবেন, আপনার যারা কম্পিটিটর আছে তাদের যে কন্টেন্টের গুণমান আছে, তাদের যে কন্টেন্ট যে প্রোভাইড করতেছে, যেমন আমি যদি কন্টেন্ট রিসার্চ করি, তাহলে এই যে কন্টেন্ট রিসার্চ করে যে ইউজ করছে, যে মানে যে কন্টেন্টগুলো ইউজ করছে, আমি অবশ্যই তার চাইতে ভালো করার চেষ্টা করব। কারণ কি, সে অলরেডি এই মার্কেটে ওই কন্টেন্ট দিয়ে ভালো করতেছে। তার মানে আমি যখন রিসার্চ করব তখন আমার একটা আইডিয়া জেনারেট হবে যে আমার একটা কম্পিটিটর এই ধরনের কন্টেন্ট ইউজ করছে, আমি হয়তো বা অন্য ধরনের কোনো কন্টেন্ট ইউজ করব। তো এটা হচ্ছে একটা কন্টেন্ট রিসার্চের আইডিয়া জেনারেট হয় যখন আপনি কন্টেন্ট রিসার্চ করবেন। করে হচ্ছে পরে হচ্ছে কন্টেন্ট রিসার্চের ধাপ। আমি কিন্তু অনেক পয়েন্ট লিখে রাখছি, ধাপগুলো লিখে রাখছি। যেমন এখানে মার্কেট অ্যানালাইসিস করুন, অ্যামাজনের বেস্ট সেলার র্যাঙ্ক বিএসআর থেকে মার্কেট অ্যানালাইসিস করবেন কীভাবে। যেমন আমরা তখন জানলাম যে কন্টেন্ট রিসার্চের যে গুরুত্ব, তবে এখন আমরা বুঝতেছি যে মার্কেট কীভাবে রিসার্চ করে আপনি কন্টেন্ট রিসার্চ করবেন। এখন বলতেছে নাকি অ্যামাজন বেস্ট সেলার র্যাঙ্ক, অ্যামাজন বেস্ট সেলার র্যাঙ্ক আপনি কোথায় পাবেন? নিচে আসলে আপনি দেখুন এখানে এই জায়গায় যে বেস্ট সেলার র্যাঙ্ক, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে 100টা বুক শো করবে যেগুলো বেস্ট সেলার র্যাঙ্ক। তো এখান থেকে দেখে আপনি কিন্তু কন্টেন্ট রিসার্চ করবেন। আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি একটু পরে দেখব। আর পরে হচ্ছে প্রতিযোগীদের বই দেখুন, আপনার যে কম্পিটিটর যারা আছে তাদের বই দেখুন, তারা কীভাবে কন্টেন্ট রিসার্চ করছে। ওই যে একটু আগে দেখাইলাম যেটা, সে কীভাবে কন্টেন্ট রিসার্চ করছে, যদি তারে আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে তার বুকের মধ্যে কী কী আছে, তার কী কী কন্টেন্ট ইউজ করছে। আমরা একটু পরে রিসার্চ করব, ওটা দেখতে পারবো। পরে হচ্ছে তাদের কভার দেখতে হবে, তাদের ইন্টেরিয়র ডিজাইন দেখতে হবে এবং তাদের সাবটাইটেল দেখতে হবে। এগুলো দেখলে কিন্তু আপনি তাদের কন্টেন্ট সম্পর্কে একটা ধারণা পাবেন, আইডিয়া পাবেন। পরে হচ্ছে ক্রেতাদের রিভিউ এবং কমেন্ট থেকে তাদের পছন্দ অপছন্দ বুঝুন। আপনি দেখেন
ওই যে এটা উনি ওনার যে বুকটা, যদি ওনার রেটিং নাই, আচ্ছা যে বুকটার রেটিং আছে আমরা ওটা নিজে নির্ভর করি। যেমন এইটা ওপেন করি, এটা যেহেতু অনেক রেটিং আছে, এই পয়েন্টটা মাথায় রাখবেন, এই পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। ক্রেতাদের রিভিউ এবং কমেন্ট থেকে তাদের পছন্দ অপছন্দ বুঝুন। আপনি যখন একটা কন্টেন্ট রিসার্চ করবেন, রিসার্চ করার আগে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যেটা রিসার্চ করছেন ওটা কাস্টমারে চায় কিনা। আপনি যে কন্টেন্টটা রিসার্চ করে বের করছেন ওটা কাস্টমারে চায় কিনা, এটা কীভাবে বুঝবেন? বড় বড় যারা পাবলিশার আছে, যারা অলরেডি ভালো পাবলিশ করতে ভালো সেল করতেছে, তাদের বুকের রেটিংয়ে আসবেন, রিভিউতে আসবেন। আসার পরে দেখবেন এখানে 83% হচ্ছে 5 স্টার, 13% হচ্ছে 4 স্টার, 3% হচ্ছে 3 স্টার। এখন 3 স্টার কেন দিছে, 4 স্টার কেন দিছে, 5 স্টার ও কেন দিছে? যদি আমি শুধু রিভিউ নিয়ে কথা বলি 1 ঘন্টা কথা বলতে পারবো। এখন 3 স্টার কেন দিছে এবং 4 স্টার কেন দিছে আমরা যদি ওটা বুঝি, কারণ 3 স্টার হয়তো যারা দেয় তারা হয়তো স্যাটিসফাইড না, আর যারা 5 স্টার দেয় নিশ্চয় তারা এই বুকের এমন কিছু অংশ তাদের কাছে ভালো লাগছে বা ফুল বুকে তার কাছে ভালো লাগছে যেটাতে স্যাটিসফাইড হয়ে 5 স্টার দিছে। তো এই দুইটা বিষয় নিয়ে আমি জানতে পারলাম কি, যে 4 স্টার আর 3 স্টার হচ্ছে হয়তো তার বুকে স্যাটিসফাইড না, যার কারণে সে 3 স্টার দিচ্ছে। আর 5 স্টার দেওয়া মানে হচ্ছে সে স্যাটিসফাইড। তখন 3 স্টার যে স্যাটিসফাইড না কিসের জন্য না, এটা আমরা দেখবো। 3 স্টারের জন্য ক্লিক করি। এখন আপনারা পয়েন্টগুলো ভালোভাবে পড়বেন, আমরা যেহেতু সময় নষ্ট করছি না। এই দেখেন এখানের মধ্যে অনেকগুলো রেটিং আছে 3 স্টারের। এখন এই যে পয়েন্টগুলো পড়লেন, কেন পড়লেন, পড়ে আপনি কী বুঝলেন, যেমন সে কি বলতেছে এগুলো আপনি ভালোভাবে পড়েন। যদি না বুঝেন গুগল ট্রান্সলেট করে নেন, এগুলো কপি করে গুগল ট্রান্সলেট করেন যে তার বুকের মধ্যে কী এমন প্রবলেম পাইছে যে এই বুকের মধ্যে প্রবলেমের কারণে সে 3 স্টার দিছে। এটা হচ্ছে তার লেকিংস, এটা হচ্ছে তার ভুল। এখন আপনি যখন কন্টেন্ট রিসার্চ করবেন তখন যদি তার ভুল নিয়ে কাজ করেন, যে এই ভুলটা কাস্টমারে ধরে দিয়েছে, তার মানে এই নিশের কাস্টমার চায় যে এই ভুলটা যাতে নেক্সট কোনো অডিয়েন্স না করুক। আমার কথা শোনা যায়? একদম শিওর করবেন। আচ্ছা যাই হোক, তো এই যে আসলে আসল এই যে 30 স্টার অডিয়েন্সগুলো যারা 3 স্টার দিছে, তারা চায় কি যে আমার যে বুকটা আমি ভুলটা খুঁজে পাইছি, যে তো এই নেক্সট টাইম যাতে অন্য কেউ এই ভুলটা না করে। বা এই যে 3 স্টার থেকে আমরা শিক্ষা নিব কি, যে আমার যে কম্পিটিটর আছে সে হয়তো এই ভুলটা করছে, নিশ্চিত আমি এটা নোট ডাউন করে রাখতে হবে যে আমি আমার বুকে এই ধরনের কোনো ভুল আমি রাখবো না। এটা হচ্ছে আপনার জন্য একটা ভালো একটা ফিডব্যাক বা ভালো একটা রেটিং, আপনি যেটা খুঁজে পাইলেন। ঠিক আছে, পরে হচ্ছে আপনি সবগুলো পড়বেন, পয়েন্ট পয়েন্ট মানে সবগুলো পড়লে কিন্তু আপনার প্রত্যেকটা পয়েন্ট থেকে আপনি ভালো কিছু নিতে পারবেন। তো এই পয়েন্টগুলো নোট ডাউন করবেন, নোট ডাউন করার পরে আপনি এগুলো এড়িয়ে চলবেন, যাতে আপনার বুকের মধ্যে এই ধরনের কোনো কন্টেন্ট না থাকে যে কন্টেন্টগুলো সে যে কারণে সে 3 স্টার দিছে। ঠিক আছে, পরে হচ্ছে আমরা দেখবো 5 স্টার। মানুষ 5 স্টার কেন দেয়? অবশ্যই তার কাছে বুকগুলো ভালো লাগছে যার কারণে 5 স্টার দিছে। আমরা 5 স্টারগুলো দেখবো। 5 স্টারে আসলে পরে দেখবেন আপনার এখানে কিছু লম্বা করে রেটিং দিয়ে রাখছে, লিখে রাখছে। এখন আপনি পয়েন্টগুলো পড়বেন, পড়লে কিন্তু আপনি অবশ্যই বুঝবেন যে তার কাছে কোন পয়েন্টগুলো ভালো লাগছে, এই পয়েন্টগুলো নোট ডাউন করেন। যেমন এই যে লেখছে ফ্যান্টাস্টিক এবং ইউনিক, তার মানে এটা কি বুঝাইছে যে তার বুকের মধ্যে মানে এমন কিছু আছে তার কাছে ইউনিক মনে হয়েছে এবং ভালো লাগছে। এখন এই যে পয়েন্টগুলো ভালোভাবে পড়বেন এবং বুঝবেন যে কোন পয়েন্টগুলো তার কাছে ভালো লাগছে, ওই পয়েন্টগুলো আপনি রাখবেন। কিডস লাভ ইটস মানে লিখেছে, মানে ওগুলো পড়লে তো আপনি বুঝতে পারবেন আশা করি। এগুলো পড়লে কিন্তু আপনার একটা ভালো একটা আইডিয়া জেনারেট হবে যে আপনার কন্টেন্ট রিসার্চের ক্ষেত্রে। এইগুলো আপনার রিভিউ কমেন্ট তাদের পছন্দ অপছন্দ, আশা করি পছন্দ এবং অপছন্দ বুঝতে পারছেন। যদি আপনি পছন্দ অপছন্দ বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট রিসার্চে এক্সপার্ট হতে পারবেন এবং
কন্টেন্ট রিসার্চ করে একটা ভালো একটা কন্টেন্ট বের করতে পারবেন, যেটা কাস্টমারের প্রয়োজন হবে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার বুক, আপনি একটা বুক মেক করছেন, এটা মানুষ কেন কিনবে? এটা কেনার তো একটা রিজন থাকবে না যে আমি একটা বুক পাবলিশ করব, বুকের প্রাইস প্রায় 1,000 টাকার উপরে। তো ওই 1,000 টাকার উপরে যে বুকটা কাস্টমারে কিনবে, আমার বুকে এমন কি আছে যে মানুষ 1,000 টাকা দিয়ে একটা বুক কিনবে? এই প্রশ্ন নিজের কাছে করেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কী টাইপের কোয়ালিটি, কোন কন্টেন্টগুলো আপনি প্রোভাইড করতেছেন। তারপরে হচ্ছে ক্রেতাদের অভিযোগ বা অভাব পূরণ করার মতো কন্টেন্ট তৈরিতে মনোযোগ দিন। এখন ওই যে বললাম একটু আগে, ক্রেতাদের এটা হচ্ছে তাদের, এই যে 30টা বললাম একটু আগে, এটা হচ্ছে তাদের অভিযোগ, এগুলো তাদের অভিযোগ। তো এই অভিযোগ কি বলছি এখানে, তাদের অভিযোগ বা অভাব পূরণ করার মতো কন্টেন্ট তৈরিতে মনোযোগ দিন, মানে তার অভিযোগটা পূরণ করতে হবে। সে অভিযোগটা তার যে অভাবটা, সে বলতেছে যে এটা এই প্রবলেম, এই প্রবলেম, তাহলে আপনাকে এই প্রবলেম নিয়ে কাজ করতে হবে, এবং ওই যে ভুলগুলো সে করছে, ওই ভুলগুলো থেকে আপনার অবশ্যই শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে কিন্তু আপনি এই সলভগুলো তাকে প্রোভাইড করতে হবে। তাহলে কিন্তু আপনার বুকটা কিন্তু ইউনিক এবং কাস্টমারের নিডেড অবশ্যই হবে। পরে হচ্ছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বইয়ের ধরন নির্ধারণ করুন। এখন আপনার কাস্টমার চাইতেছে আপনার কাছ থেকে এক ধরনের কন্টেন্ট, আপনি প্রোভাইড করতেছেন আরেক ধরনের কন্টেন্ট, তাহলে কিন্তু এটা মিসলিডিং হয়ে গেল। আর মিসলিডিং যখন হবে, তখন আপনি যতই ধরনের ভালো কন্টেন্ট দেন না কেন, আপনার ওই নিশে ভালো সেল হবে না। আপনাকে ওই নিশে এমন অডিয়েন্সকে রিসার্চ করে বের করতে হবে যে আপনার অডিয়েন্সে কী চায়, আপনাকে আপনার ফোকাসটা যেন সুন্দর করে ওই অডিয়েন্সের উপর থাকে, যে ওই অডিয়েন্স এই চাইতেছে, এই চাইতেছে, তার মানে আমাকে ওই ধরনের কন্টেন্ট দিতে হবে। আচ্ছা, এইগুলো কন্টেন্ট রিসার্চের ধাপ। এখন আসি টিপস। টিপসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আকর্ষণীয় ডিজাইন করতে হবে। আকর্ষণীয় ডিজাইন বলতে দেখবেন আপনার যারা এই যে বুকটা, এই বুকটা একটা মিনিট, আপনার এই যে বুকটা, এই যে বুকটার মধ্যে আমরা ক্লিক করি। এখন ওই যে অতর সে এই ডিজাইনটা দিয়ে কিন্তু অলরেডি মার্কেটে ভালো সেল পাইতেছে। এখন যদি আপনি ওই নিশে কাজ করতে যান, তাহলে অবশ্যই আপনাকে ওই নিশের ওই অতরকে কম্পিটিটর যে আছে, ওদেরকে ওদেরকে বিট করে আপনার আরও ভালো ডিজাইন করতে হবে। আমার কথা বুঝতে পারছেন কি না? যদি আপনি বুঝছেন তাহলে অবশ্যই তার চেয়ে যদি ভালো ডিজাইন করতে পারেন, তাহলে আপনি ওই নিশে ভালো সেল পাবেন। এই কথা ক্লিয়ার। এখন পরে আসেন বইয়ের ইউনিকনেস নিশ্চিত করুন। এখন বইয়ের ইউনিকনেস নিশ্চিত করুন বলতে কী বোঝায়, আপনার কন্টেন্ট যাতে কম্পিটিটর যাদের আছে তারা তাদের সাথে আলাদা হয়। কারণ এই যে কন্টেন্টটা আছে, সে যে কন্টেন্ট ইউজ করছে, যদি আপনি সেম কন্টেন্ট ইউজ করেন, তাহলে কিন্তু ওইটা ইউনিকনেস হইল না। তার মানে অবশ্যই ইউনিকনেস নিয়ে আসতে হলে অবশ্যই যে কম্পিটিটর যে আছে তাদের যে কন্টেন্ট ইউজ করছে, ওই কন্টেন্টটা কিন্তু আপনি সেম সেম না দিয়ে এমনভাবে ইউজ করতে হবে, তাদের কাছ থেকে আইডিয়া নিতে পারেন, আইডিয়া নিয়ে মেক করবেন, কিন্তু ইউনিকনেস বের করে নিয়ে আসতে হবে। পরবর্তী নিয়মিত রিসার্চ আপডেট করুন। বাজারের চাহিদা পরিবর্তনের সাথে সাথে কিন্তু রিসার্চ আপডেট করুন। এখন আপনি এটা রিসার্চ করলেন একভাবে, কিন্তু দেখা যায় দিন দিন এটা আপডেট হচ্ছে। যখন আপডেট হবে তখন কিন্তু আপনাকে রিসার্চও আপডেট করতে হবে। প্রজেক্ট ক্রেতাদের দৃষ্টিভঙ্গি থেকে ভাবুন, আমি যদি ক্রেতা হতাম তবে এই বই কেন কিনতাম, এই প্রশ্ন নিজেকে করুন। এটা তো আমি আগেই বলে দিলাম। আপনি যদি একজন ক্রেতা হিসাবে চিন্তা করেন যে আপনার বুকটা যদি আপনি পারচেস করতে যান, তাহলে কেন কিনবেন? এই বুকের মধ্যে কী আছে, মানে কী নিয়ে আপনি কাজ করছেন যে আপনার অডিয়েন্স এটা নিয়ে এটা নিয়ে পারচেস করবে? অবশ্যই এটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করলে কিন্তু আপনার এটা কোয়েকশন পেয়ে যাবেন, আনস পেয়ে যাবেন। তো এইগুলো টিপস এবং কন্টেন্ট রিসার্চের ধাপ, এবং কন্টেন্ট রিসার্চে কেন গুরুত্বপূর্ণ, এগুলো বিষয় নিয়ে কথা বললাম। এখন আসি আমরা কন্টেন্ট রিসার্চে যাব। প্র্যাকটিক্যালি কন্টেন্ট কীভাবে রিসার্চ করতে হয় আমরা এগুলো দেখব।
ঠিক আছে, আমরা এখন কন্টেন্ট রিসার্চে যাই। সবাই সাউন্ড শুনতে পাচ্ছেন? ঠিক আছে, এখন আমরা প্র্যাকটিক্যালি রিসার্চ করব কীভাবে আপনি কন্টেন্টটা রিসার্চ করবেন। যদিও আজকের ক্লাসের মধ্যে আমি জানি না ইন্টেরিয়র মেক করতে পারবো কি না, যদিও কন্টেন্ট রিসার্চ করতে অনেক সময় প্রয়োজন, আরও কমপক্ষে 20 মিনিট সময় লাগবে কন্টেন্ট রিসার্চে। তো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ক্লাসও আমরা চেষ্টা করি আপনাকে এমন কিছু দেওয়ার যেটা আপনি আপনার ফিউচারে অনেক কাজে দিবে। যেমন এই যে কন্টেন্ট রিসার্চ যদি আপনি কাজ না করেন, অনেকে আমার দেখা অনেকে ইনবক্সে এসে বলে বা আমি 50টা বুক 40টা বুক পাবলিশ করে রাখছি কিন্তু সেল নাই ভাই, সেল হচ্ছে না। কিসের জন্য সেল হচ্ছে না ভাই, ওই জিনিসটাকে ফাইন্ড আউট করেন। আপনার বুকে সেল না হওয়ার পিছনে কারণ কি হইতে পারে? অবশ্যই আপনি কষ্ট করে মেক করছেন, এই বুকটা কেন সেল হবে না? অবশ্যই কারণ আছে, ওই কারণটা ফাইন্ড আউট করলে কিন্তু আপনার বুকে সেল আসবে। তো আমি যেগুলা কন্টেন্ট রিসার্চ দেখাইলাম, আশা করি সবাই এভাবে কাজ করবেন, দেখবেন আপনার বুক 2টা বুক দিন 3টা বুক দিন দিয়ে কিন্তু আপনি সেল পাবেন। কারণ হচ্ছে আপনি যদি প্রপার নিয়মে কাজ করেন তাহলে সেল পাওয়া খুব ইজি। কেডিপির মধ্যে যদি আপনি কাজ বুঝেন এবং কাজ করতে পারেন এবং কাস্টমারের প্রয়োজন নিয়ে কাজ করতে পারেন, কাস্টমারের প্রবলেম নিয়ে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি কেডিপিতে ভালো কিছু করতে পারবেন। এখন চলেন আমরা একটা কন্টেন্ট রিসার্চ করব। এখন রিসার্চটা করব কোন নিশে? আপনারা একজন বলেন দি কোন নিশে রিসার্চ করব? কোন ক্যাটাগরি? কালারিং বুক, অ্যাক্টিভিটি বুক, পাজল বুক? আর কেউ কোনো সাজেশন? যাই হোক, সবাই যেহেতু কালারিং বুক বলতেছেন তাহলে কালারিং বুকও করব। তারপরে চেষ্টা করব যদি সময় থাকে অ্যাক্টিভিটি বুকও দেখাবো। স্ক্রিন তো অবশ্যই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন কালারিং বুক রিসার্চের ক্ষেত্রে আমরা প্রথমত আমরা কি করব, একটা নিশ আগে ধরতে হবে। যেমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনি আগে প্রোডাক্টের নাম সিলেক্ট করতে হবে। আপনি কী টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আচ্ছা, সবাই মিউট থাকেন, আমি বলতেছি, আপনারা শেষ পর্যন্ত আপনি দেখেন আমি কি বলি। এখন একটা নিশ যখন আপনি রিসার্চ করে বের করার আগে, সরি, একটা নিশ রিসার্চ করে বের করার পরে আপনাকে অবশ্যই ওই নিশ কি নিশ একটা নাম তো অবশ্যই আছে। যেমন আমি যদি এখানে লিখি অ্যানিমালস, অ্যানিমালস কালারিং বুকস ফর কিডস, এইটা হচ্ছে ফর কিডস এজেস 4 থেকে 8। তার মানে এটা হচ্ছে আমার ধরেন নিশ। আমি এই নিশের এই কিওয়ার্ডের আন্ডারে আমি নিশ সিলেক্ট করব এবং এই কিওয়ার্ডের আন্ডারে আমি কন্টেন্ট রিসার্চ করব। এখন আমি এটাকে রাখলাম, আমি একটা নোটপ্যাড নিলাম, নোটপ্যাড নিয়ে আমি এই জায়গায় রাখলাম। এটা হচ্ছে আমার কন্টেন্ট বা এটা হচ্ছে আমার নিশ। আমি এই নিশকে ফলো করে আমি চাইবো কীভাবে কন্টেন্ট রিসার্চ করা যায়। এখন এই নিশ পিক করার পরে আমি সার্চ করবো অ্যামাজনে। অ্যামাজন সার্চ করার পরে দেখব কি কি বুক আছে। প্রথমত আমার বুক রিলেটেড কী কী আছে, যেমন এই যে উইল্ড অ্যানিমালস, যেহেতু অ্যানিমালস সম্পর্কে। আর এই হচ্ছে অ্যানিমালস, এ হচ্ছে অ্যানিমালস, এ হচ্ছে অ্যানিমালস। আমি এগুলো ওপেন করলাম। ওপেন করার পরে আরও কী কী আছে আমি সেগুলো নিব। যেমন যে এইটা অ্যানিমালস, এটা অ্যানিমালস, এই কয়েকটা বুক ওপেন করলাম। এখন আমরা তো জানি যে একটা বুকের কী কী থাকে। একটা বুকে থাকে কভার, ইন্টেরিয়র, সাবটাইটেল, টাইটেল এবং ডেসক্রিপশন। এখন সে কী ধরনের কন্টেন্ট ইউজ করছে আমরা কিভাবে বুঝবো? সে কন্টেন্ট কী কী ইউজ করছে আমরা কীভাবে বুঝবো? যদি আমরা এখানে তার রেড সিম্পলে ক্লিক করি, নতুবা তার টাইটেল ফলো করি। যেমন সে কী করছে, ওয়ান্ডারস, লিওন, টাইগার, এলিফ্যান্ট, জেব্রা, ক্যাঙ্গারুস, বিয়ার্স অ্যান্ড মুডস। মানে সে তার ইন্টেরিয়রের মধ্যে সে কন্টেন্টের মধ্যে কী কী ইউজ করছে, কালারিং পেজ, যদিও এটা সম্পূর্ণ কালারিং পেজ এটা। তো লিওনস, টাইগার্স, এলিফ্যান্টস, জেব্রা, ক্যাঙ্গারুস, মানে এই
কন্টেন্ট সে ইউজ করছে। এই যে লিওন্স এটা কন্টেন্ট, টাইগার্স এটা একটা পেজ, এটা কন্টেন্ট, ইলিফেন্টস এটা কন্টেন্ট। তো যদিও সে কালারিং বুক নিয়ে কাজ করছে, কিন্তু এই যে লিওন, এই যে টাইগার ইউজ করছে, এই যে এলিফেন্ট ইউজ করছে, জেব্রা ইউজ করছে, এগুলো হচ্ছে কন্টেন্ট। এখন আপনি চাইলে কিন্তু ভ্যারাইটিস অ্যানিমেল দিয়েও কিন্তু কন্টেন্ট নাম না লিখেও কিন্তু আপনি পাবলিশ করতে পারতেন, কিন্তু সে কিন্তু এগুলো মেনশন করে দিয়েছে, তার মানে এগুলো নিয়ে সে কাজ করতেছে। আমরা যদি আরও দেখি তার কভারের মধ্যে, তো রিড সিম্পলে ক্লিক করলে দেখি কি আসে। সব বুকের কিন্তু অনেক পেজ দেখা যায় না, দেখি কি কি পেজ শো করে এখানে। শো, আচ্ছা এটা আসুক, আমরা আরেকটা ওপেন করি। এটারও কিন্তু সে 50টা অ্যানিমাল দিয়ে একটা বুক মেক করছে। সে কী মেক করছে আমরা যদি একটু রিড সিম্পলে ক্লিক করি তাহলে হয়তো আমরা দেখতে পারবো। এই বুকেরও সেমভাবে আমরা রিড সিম্পলে ক্লিক করব, দেখব সে কী কী ইউজ করছে। একটু আসুক, এটা লোড নিচ্ছে। যে নিশ রিসার্চে এক্সপার্ট হতে পারবে এবং কন্টেন্ট রিসার্চে এক্সপার্ট হতে পারবে, তার জন্য কেটিপি দেখে ভালো কিছু করা পসিবল। হ্যাঁ, এই যে বুকটা সেইটা কভারের মধ্যে সেগুলো দিচ্ছে, পরে দেখি আমরা কী ইউজ করছে। কালার পেজ, এই দেখেন এইটা হচ্ছে একটা বেটার এক্সপিরিয়েন্স। সে কী করছে, সে কালারিং পেজের সাথে সে একটু ফান ফেক্ট দিয়ে রাখছে। এটা একটা এটা একটা গুড পয়েন্ট, আমরা এটা স্ক্রিনশট নিতে পারি। এটা স্ক্রিনশট নেই। না, একটা দুইটার পেজ দেখা যায় না, তবে একটা পেজ দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন সে কী টাইপের ইউজ করছে। যেমন এই যে বুকটা, এই যে পেজটা দেখতে পারতেছি, তার মানে আমরা আমাদের কী হইলো, একটা আইডিয়া হইলো যে এই পেজের মধ্যে সে কালারিং পেজের সাথে সে কিছু ফান ফ্যাক্ট ইউজ করছে। তো এই ফান ফ্যাক্টগুলো প্রত্যেকটা দেখে নেন, যে এই বাকি যেগুলো দিছে, জেব্রা এই যে তার সাথে ফান ফ্যাক্ট দিছে, এটার সাথে ফান ফ্যাক্ট দিছে, এটার সাথে ফান ফ্যাক্ট দিছে, এটার ফান ফ্যাক্ট দিছে, তার মানে বোঝা গেল যে সে প্রত্যেকটা পেজের মধ্যে ফান ফ্যাক্ট ইউজ করছে। কালারিং পেজ অবশ্যই ইউজ করছে, কিন্তু ফান ফ্যাক্টের সাথে সে কালারিং পেজ ইউজ করছে। এখন দেখি তার কভারের মধ্যে, সরি তার ডেসক্রিপশনের মধ্যে কোনো কিছু মেনশন করে দিয়েছে কিনা, কী কী ইউজ করছে। এই জায়গায় অনেক মানুষ অনেক সময় ইউজ করে দেয়, বলে দেয় যে আমি ইন্টিরিয়র মধ্যে এই জিনিস ইউজ করছি। যদিও এখানে বলা নাই, তবে প্রথমত আপনাকে রিড সিম্পলে চেক করে নেবেন, পরে হচ্ছে সাবটাইটেল চেক করে নেবেন, সাবটাইটেলের মধ্যে কোনো কিছু দিয়েছে কিনা। পরে নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন আপনার সরি রিভিউর মধ্যে দেখুন ভালো কিছু সে কোনো কিছু ভিডিও দিচ্ছে কিনা। যদি ভিডিও দিয়ে থাকে তাহলে তো অবশ্যই যে ভিডিও রিভিউটিং আছে, তার মানে আমরা ভিডিও থেকেও আমরা দেখতে পারবো সে তার পেজে কী কী ইউজ করছে। যদি আমরা ভিডিওটা ওপেন করি, তার মানে আমি শিওর হইলাম যে তার বুকের মধ্যে সে কালারিং পেজের সাথে ফান ফ্যাক্ট ইউজ করছে। এরপর হচ্ছে এ প্লাস কন্টেন্ট দেখতে পারবেন, এ প্লাস কন্টেন্টের মধ্যে কিন্তু সে কিছু শুরু করবে। তার মানে এই বুকে সে ফান ফ্যাক্ট দিয়ে কিন্তু কবে আসছিল, 2023-এ এসে ভালো করতেছে। তার মানে তার এখানে 30টা কেন আসতেছে, আমরা একটু দেখি ঠিক করে তার 30টা আসার কারণ কি। আচ্ছা, যদিও কোনো কারণ উল্লেখ করে নাই যে 4 স্টার কেন আসছে। 4 স্টার আসছে, যদিও এটা ভুলে হইতে পারে, যেহেতু সে লিখছে ভালো কিন্তু 4 স্টার দিয়ে দিছে। তার মানে তার মাঝে কোনো নেগেটিভ কোনো রেটিং নাই, তার মানে সে ভালো করতেছে, তার মানে অডিয়েন্স সেটা চাইতেছে এই যে বুকটা। তার মানে আপনার ওই
অডিয়েন্সগুলো এই টাইপের, যেহেতু ভালো রেটিং আছে, ভালো বিএসআর আছে, তার মানে অডিয়েন্স এটা ভালো খাইতেছে, যে এটা দিলে তুমি আপনি দিলে এটা কিন্তু সে গ্রহণ করবে, তার মানে এইটা আপনি নিতে পারেন। তো এটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। এটা হচ্ছে একটা বেটার ইউজার এক্সপিরিয়েন্স। আপনি কাস্টমার থেকে আপনি রেটিং নিয়ে আপনি জাস্টিফাই করে নিলেন যে আপনার নিশে অডিয়েন্সগুলো কি আসলে ঠিক আছে কি না। তার মানে বুঝতে পারলাম যে যদি আপনি কালারিং পেজের সাথে ফান ফ্যাক্ট ইউজ করেন তাহলে জন্য এটা বেটার, এটা ভালো সেল হইতেছে। গেলাম একটা, পাইলাম একটা, পরে আসলাম আরেকটা। এটার মধ্যে কি, এটার মধ্যে ভালো রেটিং নাই, এটা আমরা ক্লোজ করে দিব। যেটাতে ভালো রেটিং আছে সেটা আমরা রাখবো। যেমন এটাতে যদিও কিছু বেড রেটিং আছে, আমরা চেক করব কী কারণে বেড রেটিং আসছে। প্রথমত আমরা রিড সিম্পলি ক্লিক করব। রিড সিম্পলে ক্লিক করি। রিড সিম্পলে ক্লিক করার পরে এখানে দেখেন সে কী কী ইউজ করছে। সে শুধু কালারিং পেজ ইউজ করছে, মানে কোনো ধরনের সাথে আর কিছু দেয় নাই, ফান ফ্যাক্টর দেয় নাই বা কোনো নাম মেনশন করে নাই। তার মানে আমরা দেখি একটু নিচে তার রেটিংয়ের অবস্থা কি। তার রেটিংয়ের মধ্যে 3 স্টার কেন আসলো? 3 স্টার এনে কি দিছে দেখি। এই দেখেন, ভুল বুঝছেন। এখন ইনকারেক্ট ফ্যাক্ট, আদারওয়াইজ লাভলি, মানে সে বলতেছে দেখেন ইনকারেক্ট ফ্যাক্ট, মানে একটা ফ্যাক্ট এনে আসছিল, ওই যে এটা মনে হয় ফান ফ্যাক্ট দিছিল, সে ইউজ করছে, ইউজ করার পর এটা মনে হয় ইনকারেক্ট, মানে হয়তো কোনো জায়গায় ভুল আছে, ভুল থাকার কারণে সে বলতেছে ইনকারেক্ট ফ্যাক্ট, মানে আদারওয়াইজ সে এটাকে পছন্দ করছে, কিন্তু ইনকারেক্টের কারণে সে 3 স্টার দিছে। তার মানে আমরা কী করলাম, এটা জানতে পারলাম যে একটা বুকের মধ্যে যদি 30 স্টার আসলো, আসা কোন কারণে আসলো, তার ভুল করছে, সে ফান ফ্যাক্টের মধ্যে ভুল করছে। যেহেতু আমরা আর কখনো এই ধরনের কন্টেন্ট নিয়ে যখন কাজ করব, ভুল করব না, আমরা বারবার চেক করে নিব কোনো জায়গায় ভুল আছে কি না। ঠিক আছে। আচ্ছা, 4 স্টার কেন আসলো? 4 স্টার যদিও সে ভালো রেটিং দিছে, কিন্তু এখানে 4 স্টার দিছে, এটা অনেকের অডিয়েন্স অনেক অনেক সময় এটা দিয়ে থাকে। তার মানে বুঝলাম যে সেও ভালো সেল পাইতেছে। সে কীভাবে ইউজ করছে জানেন? এটা হচ্ছে সে এক পেজের মধ্যে দেখেন, এটার মধ্যে আছে, আমি এটা ক্লিক করি, সে এখানে কালারিং পেজ ইউজ করছে, পাশে আবার ফান ফ্যাক্ট দিছে, লিওন সম্পর্কে ফান ফ্যাক্ট দিছে। তার মানে সেও ফান ফ্যাক্ট দিছে, আর এই যে একটু আগে যেটা ওপেন করলাম সেও ফান ফ্যাক্টস দিছে। কোনটা, এটা মনে হয় ক্লোজ করে দিয়েছিলাম। তো সেও ফান ফ্যাক্ট দিছে, তার মানে ফান ফ্যাক্টস দিলে কালারিং পেজের সাথে এটা মানে অডিয়েন্স এটা ভালোভাবে নেয়, এবং অডিয়েন্স এটা চাইতেছে যে আমার 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 যারা পাবলিশার আছে, আমার যারা আমি যেটা চাইতেছি সেটা হচ্ছে কালারিংয়ের সাথে ফান ফ্যাক্ট থাক থাকুক। তো এইটাই আপনারা যখন কালারিং পেজ পেজ মেক করবেন, সেমভাবেই আপনারা রিসার্চ করবেন, কন্টেন্ট রিসার্চ করবেন, তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন। এখন আমরা যারা এখানে আছেন, কতজন আছেন, প্রায় 40 জনের মতো আছেন। তাহলে আপনারা যদি এরকম বুক মেক করতেন, যদি কালারিং বুক মেক করতে দেওয়া হয়তো, আপনারা কী করতেন, হয়তো অ্যানিমাল একটা দিয়ে বসায় দিতেন, আর হয়তো উপরে অ্যানিমালের নাম দিয়ে দিতেন, আর পাশে কিছু গাছগাছালি দিয়ে দিতেন, এই হয়ে গেল। কিন্তু অডিয়েন্স, এই নিশের অডিয়েন্স চাইতেছে যে আপনি কালারিং পেজের সাথে ফান ফ্যাক্ট দেন, কারণ আপনি তো ফান ফ্যাক্ট খুঁজেই পাচ্ছেন না বা খুঁজে ইউজ করতেছেন না, তাহলে আপনার বুকটা সেল হবে কেন? আমি বলবো আপনার বুকটা কেন সেল হবে, সে কিন্তু সে কাস্টমারকে ভ্যালু দিচ্ছে, আপনি কি ভ্যালু দিচ্ছেন যার কারণে আপনার বুকটা সেল হচ্ছে না। এটাও একটা কারণ, আপনি কিন্তু লিখে রাখতে পারেন। গেল একটা। তো এইটা আমরা খুঁজে পাইলাম যে কি, আমরা কন্টেন্টের সাথে আমরা ফান ফ্যাক্ট ইউজ করব। পরে হচ্ছে এই যে এই বুকটার কেমন রেটিং ভালো, দেখি একটু রেট সিম্পলে কী আছে।
সে এখানে কে আছে দেখে একটু, সেও কিন্তু কোনো ইউজ করে নাই, কালারিং পেজ দিছে আর কোনো কিছু ইউজ করে নাই, দেখি সে ফান ফ্যাক্ট কোনো কিছু ইউজ করছে কিনা। আর তার বুকটা কিন্তু 2023-এর। ওকে, দেখি এখানে 3 স্টার কেন দিছে, যে 3 স্টার লেখে দেয় নাই। যাই হোক, তো তার বুকের মধ্যেও বুঝতে পারলাম কি, সেও কালারিং পেজ ইউজ করছে, বাট ফান ফ্যাক্ট দেয় নাই। কিন্তু তার রেটিং কত দেখি একটু, তার রেটিং হচ্ছে 83, সে আসছে 2023-এ। আর ওটার রেটিং কত ছিল, তার রেটিং ছিল 88, সে আসছে 2024-এ। তার মানে আপনি কোনটাকে ধরে নেবেন পারফেক্ট, বলেন একজন। আপনি কোনটাকে ধরবেন যে এইটা আসলে পারফেক্ট, এটা আমার জন্য পারফেক্ট, এটা 2023-এরটা নেবেন নাকি 2023-এরটা নেবেন না 2024-এরটা নেবেন, বলেন একজন। হ্যাঁ, কারণ 2023-এ হয়তোবা সে ওই যে নিশের যে অতর আছে, সে হয়তোবা ওই সময়ে ওই কন্টেন্ট দিয়ে ভালো সেল পাইছে, কিন্তু ওই সময়ে এই ধরনের কন্টেন্ট কেউ মার্কেটে নিয়ে আসে না। 2024-এর যে কন্টেন্টটা এরকম মার্কেটে কেউ নিয়ে আসে না, যার কারণে সে ভালো সেল করতেছিল। কিন্তু 2024-এ আইসা সেটা কি হয়েছে, আপডেট হয়েছে, আপডেট হওয়ার পরে সে এখানে ফান ফ্যাক্ট ইউজ করছে। তার মানে যত দিন যাবে অডিয়েন্সের চাহিদা তত বাড়বে, এবং অডিয়েন্স আপডেট হবে, কিন্তু আপনিও আপডেট হতে হবে। যদি আপনি আগের মতো পড়ে থাকেন তাহলে কিন্তু হবে না। কেডিবির মধ্যে প্রতিনিয়ত আপডেট হয়, আপনাকে নিজেও কিন্তু আপডেট হতে হবে। তো সেক্ষেত্রে এই যে বললাম না, পাবলিকেশন ডেটটা কিন্তু একটা ম্যাটার করে, যে আপনি যাকে আপনি পিক করছেন সে কিন্তু 2000 যেখানে সে মার্চের 13 তারিখে আসছে, 2024-এ আসছে, আর সে 2023-এ আসছে। তো তার চাইতে কিন্তু সে ভালো করতেছে, কারণ সে 88 রেটিং পেয়ে বসে রয়েছে, এবং তার বিএসআরও ভালো। আর তার বিএসআর কত ছিল, 13,000, আর ওর বিএসআর হচ্ছে 4,200 কত। হ্যাঁ, তার মানে বিএসআর তার ভালো করতেছে, সে ভালো করতেছে। যত বিএসআর কম হবে সে ভালো করতেছে। তো এই গেল কি, আমরা শিওর হইলাম যে অ্যানিমালস, আমরা শিওর হইলাম কি যে অ্যানিমালের সাথে, একটা মিনিট লিখে রাখি, কালারিং পেজের সাথে আমরা কি করব, উইথ ফান ফ্যাক্ট। আমরা এই নিশে বুক মেক করব, কিন্তু অ্যানিমাল কালারিং পেজ দিব, বাট সাথে কিন্তু ফান ফ্যাক্ট ইউজ করব মাস্ট। এখন আসি, অ্যানিমাল যে ইউজ করব, কোন টাইপের অ্যানিমাল ইউজ করব। মানে আমরা তো অ্যানিমাল সব দিব ঠিক আছে, কিন্তু কোন কোন অ্যানিমালগুলো দিব আমরা তো সেটা তো রিসার্চ করে বের করতে হবে। এখন আসি আপনাদের যে নিশে যে অডিয়েন্স, এই যে নিশের অডিয়েন্স, এখন ওই নিশের অডিয়েন্সে কোন কোন অ্যানিমালগুলো পছন্দ করে। যেমন যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোর বয়স হচ্ছে 4 থেকে 8। এখন আমরা যদি রিসার্চ করি, আমরা গুগল সার্চ করি না, গুগল সার্চ করলে তো হয়ে যাবে। আমরা যদি রিসার্চ করি অ্যানিমালস, অ্যানিমালস নেম, অ্যানিমালস নেমস ফর কিডস এজেস 4 থেকে 8। মানে অ্যানিমালস নেমগুলো আমরা সার্চ করবো, দেখি কী আসে, আমরা দেখবো না, দেখলে তো ভালো হয়, বুঝতে পারবো। যেমন এখানে 100টা অ্যানিমাল নেম দিছে যেগুলো কিডসরা পছন্দ করে। এই যে অ্যানিমালগুলো যেগুলো কিডসরা পছন্দ করে, তো এই যে অ্যানিমালগুলোর নেমগুলো দিল,
এখান থেকে আপনি চাইলে আপনার যদি ইন্টেরিয়র 20টা পেজ মেক করেন তাহলে এই যে পেজগুলো আছে, নেমগুলো আছে, এখান থেকে নিলেন। সবগুলো কিন্তু কিডস ফ্রেন্ডলি, এগুলো কিডস ফ্রেন্ডলি। আপনি দেখলে বুঝতে পারবেন কোন কোন অ্যানিমালগুলো কমন, যেমন বিয়ার, ক্যামেল, ডাঙ্কি, রেবিট, জেব্রা, ডগ, বিয়ার, এগুলো তো হচ্ছে কমন, এগুলো সব সময় বাচ্চারা পছন্দ করে। যেমন আমেরিকাতে সবচেয়ে পপুলার হচ্ছে ডাইনোসর, ডাইনোসর, লামা, ইউনিকর্ন, ক্যাট, ডগ, এগুলো হচ্ছে খুবই পপুলার। তারা বাচ্চাদের সবসময় দেখবেন টি শার্টের মধ্যে ডাইনোসরের প্রিন্ট করে রাখছে, বুকের মধ্যে ডাইনোসরের প্রিন্ট করে রাখছে। আপনার প্রত্যেকটা ইউজিং যে যত ধরনের কন্টেন্ট আছে বা ইউজার যত ধরনের তারা যা ইউজ করে সবসময় দেখেন ডাইনোসর বা তারা যেটা নিয়ে পছন্দ করে এটা নিয়ে তারা প্রিন্ট করে রাখছে। তো তার মানে আমরা কিছু নেম পাইলাম, কি গেলাম এখানে কিছু নেম আমরা কপি করে নিতে পারি, কপি করে নিয়ে আমরা এনে বসাই দেবো যে এই ধরনের কন্টেন্ট নিয়ে আমরা কাজ করব। এই হচ্ছে আমাদের কন্টেন্ট। এখন এই কন্টেন্ট বেস অনুযায়ী আমরা কন্টেন্ট ডগ দিব, ডগ কালারিং পেজ দিব, সাথে কি দিব, অ্যানিমাল কালারিং পেজ, সাথে দিব আমরা ফান ফ্যাক্ট। ফান ফ্যাক্ট দিলে কি হইল, তার মতো হইল, যে একটু আগে যে বুকটা দেখছিলাম যে এইটা, সে ফান ফ্যাক্ট ইউজ করছে কিন্তু তার মতো হইল। এখন তার মতো কি হইল হইব? অবশ্যই না। আমি তো আগে একটা পয়েন্ট বলছিলাম যে আপনাকে ইউনিকনেস নিয়ে আসতে হবে। কই, আচ্ছা, পেজটা রিলোড দিতে হবে মেবি। আমি আগে একটা পয়েন্ট বলছিলাম যে প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে আপনাকে ইউনিকনেস নিয়ে আসতে হবে। কইটা কই গেল ইউনিকনেস, একটা পয়েন্ট আমি লিখে রাখছিলাম। যাই হোক, এই পয়েন্টটা আমি আর খুঁজে বের করতেছি না। ইউনিকনেস নিয়ে আসতে হবে। যদি আমি তার মতো ইউজ করি তাহলে কিন্তু আমার তার মতো হয়ে গেল, কিন্তু এটা ইউনিকনেস হইল না। এখন ইউনিকনেস কীভাবে নিয়ে আসবেন? এখন ইউনিকনেস কিন্তু আপনি আইডিয়া নিলেন, আইডিয়া নিয়ে কিন্তু আপনার ইউনিকনেস হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। আপনার মাথায় থেকে যেটা আসবে সেটা হচ্ছে ইউনিকনেস। এইটা ইউনিকনেস কখনো কেউ শিখাইতে পারে না। ডিজাইন আপনাকে কেউ শিখাইতে পারবে না। ডিজাইন আপনাকে যে কোনো মানুষ আপনাকে টুলস শিখাবে, আপনার মেন্টর আপনাকে টুলস শিখাবে, কিন্তু ডিজাইন কখনো কেউ শিখাইতে পারে না। ডিজাইন আপনাকে অবশ্য ইউনিকনেস থেকে আসে, ক্রিয়েটিভিটি থেকে আসে। আপনি যখন রিসার্চ করবেন, ভালো বেশি 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 ডিজাইন করবেন, তখন দেখবেন আপনার ডিজাইন অটোমেটিকলি আপনার হাতে চলে আসছে। তো এটা গেল আপনার কন্টেন্ট রিসার্চের পার্ট। এখন এই যে ইউনিকনেসগুলো, আপনি ইউনিকনেস কীভাবে নিয়ে আসবেন সেটা অবশ্যই যখন ডিজাইন করবেন, এখন ডিজাইনের মাধ্যমে ইউনিকনেস নিয়ে আসেন, বা কন্টেন্ট প্লেসমেন্টের মাঝে ইউনিকনেস নিয়ে আসেন, মানে যেভাবে হোক কিন্তু আপনি ইউনিকনেস নিয়ে আসতে হবেই। কারণ সে যেভাবে ইউজ করছে সে অলরেডি ভালো সেল পাইতেছে, তার মানে আপনাকে অবশ্যই দেখতে হবে যে সে ভালো সেল পাইতেছে, তার মানে তার চাইতে ভালো করতে হলে আমাকে এমন কিছু প্রোভাইড করতে হবে যেটা তার মধ্যে নাই। আমার কথা ক্লিয়ার বুঝছেন কিনা? আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম, একটু ফানি খেয়ে নেই, আর আপনারা বলেন বুঝছেন কিনা। বুঝছেন সবাই? জি। এটা আমরা মেক করে, আমরা যেহেতু একটা কন্টেন্ট রিসার্চ করছি, তো এটা যে সম্পূর্ণ যেভাবে রিসার্চ করছি আমরা ইউনিকনেস সহ কীভাবে মানে ডিজাইন করা যায় আমরা নেক্সট ক্লাসে দেখব। কারণ এটা তো রিসার্চ করে রাখলে তো হবে না, এটা ডিজাইন করে দেখাইতে হবে। এখন আপনারা বলেন কন্টেন্ট রিসার্চ নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। যে জাতি যত কন্টেন্ট রিসার্চে এক্সপার্ট হবে সে জাতি তত কেডিপির মধ্যে ভালো করবে, ভাই আমার সোজা হিসাব, সোজা কথা। হ্যাঁ, 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 ভিতরে পেজ কি কি ইউজ করবেন, এই একটু আগে যেটা বললাম আর কি। জি। ডেসক্রিপশন টাইটেল তো এটা তো মানে ইন্টেরিয়র কন্টেন্ট না, এটা হচ্ছে আলাদা একটা মানে এটাকে বলা হয় মেটা ডাটা। এটা আমরা যখন মেক করব তখন বলবো।
ইউনিকনেস কিভাবে নিয়ে আসতে হয় ওইটা আমরা যখন ডিজাইন করব, ইন্টেরিয়র ডিজাইন করব, তখন ডিজাইনের মধ্যে চেষ্টা করব ইউনিকনেস নিয়ে আসার। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি। জি জি, অবশ্যই বলেন। এটা হচ্ছে আমরা যে ওয়ার্ল্ড কালারের বুক লিখতেছি, মিনিমাম কালারের বুক লেখা, কিন্তু আমাদের কন্টেস্ট হচ্ছে 50,000। এখন এই কন্টেস্টের মধ্যে আমি যদি ইউনিকনেস দিই, ইউনিকনেস সিরিজ হবে, কিন্তু আপনাকে তো কন্টেস্ট আরো কম আসতে হবে, যেটা আপনি পূর্বে ক্লাসে বলছিলেন। কন্টেন্ট বলতে কম্পিটিটর কম আসতে হবে, তাই তো? জি জি স্যার। এখন এখন আমি তো জাস্ট একটা পিক করলাম, তারা বলছেন বিদায় পিক করলাম, এটা নিজ ধরলাম, কিন্তু যখন আপনি রিসার্চ করে মাঠে নামবেন তখন অবশ্যই আপনাকে কন্টেন্ট রিসার্চ করার আগে আপনাকে নিশ রিসার্চ করে বের করতে হবে যে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। যে নিশ নিয়ে কাজ করবেন ওই নিশ রিসার্চ করবেন, ওই নিশ নিয়ে আপনি কন্টেন্ট রিসার্চ করবেন, তখন আপনি কিন্তু ওই নিশের যে রিলেটেড কন্টেন্ট আছে ওগুলো আপনাকে শো করবে। তো যেগুলো শো করবে এখান থেকে কয়েকটা ওপেন করে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন। ভাইয়া আপনার নিশ রিসার্চ এবং কন্টেন্ট রিসার্চ ক্লাস দুটো খুবই ভালো লাগছে আমার। ধন্যবাদ। তো কন্টেন্ট রিসার্চ নিয়ে যদি ভাই কথা বলি, আসলে এক দুইটা ক্লাসে শেষ হওয়া সম্ভব না। কন্টেন্ট রিসার্চ আরও মানে ডিপলি চিন্তা করা যায়। অডিয়েন্সকে নিয়ে যত চিন্তা করবেন তত আপনার ব্রেনটা কিন্তু ডেভেলপ হবে এবং কেডিপির যে স্কিলটা আছে এটা কিন্তু ডেভেলপ হবে। তো যত কন্টেন্ট রিসার্চ করবেন এবং অডিয়েন্সকে নিয়ে চিন্তা করবেন, দেখবেন আপনার কন্টেন্ট এমনিতেই ভালো হয়ে গেছে। আপনি আপনি নিজে থেকেই মানে চিন্তা করেন না যে আমি যে বুকটা মেক করে আমি যে অডিয়েন্সকে এটা সেল করাবো, কিন্তু অডিয়েন্স যদি অডিয়েন্স কেন আপনি যে বুকটা লাইব্রেরি থেকে 200 টাকা 300 টাকা করে পাইতেছে, এই বুকটা আপনার কাছ থেকে 1,000 টাকা 1,200 টাকা দিয়ে কেন কিনবে? অবশ্যই আপনি এমন জিনিস প্রোভাইড করতেছেন যে যেটা সে অন্য জায়গায় পাইতেছে না। আর যে জিনিস সচরাচর সব জায়গায় পাওয়া যায় সে জিনিস যদি আপনি আবারই অ্যামাজনে দিয়ে রাখেন এবং প্রাইস দিয়ে রাখেন $10, ওটা কি কখনো পারচেস করবে? আমেরিকান কি এতই বোকা? আমি রেকর্ডটা সেভ করে নিয়ে নেই। আর আপনাদের কোনো কোয়েকশন থাকলে করতে পারেন।